বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা। তালেবান বলছে আগামী কদিনের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা নেবে তারা। ওদিকে কূটনীতিকদের কাবুল থেকে সরিয়ে নিতে শুরু করেছে আমেরিকা। ভারত বলছে কাবুলে দূতাবাস বন্ধের কোনো সিদ্ধান্ত এখনো নেই, তবে সপরিবারে কূটনীতিকদের ফিরিয়ে আনতে এয়ারফোর্সের বিশেষ বিমান প্রস্তুত। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠনে দেরি কেন হচ্ছে? প্রাথমিক আলাপ আলোচনা আমাদের হয়েছে এই মুহূর্তে এই প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু নিয়ন্ত্রণের মধ্যে আসতে, সেই মুহূর্তে আমরা এই কমিশনের ব্যাপারে কাজ শুরু করে এই কমিশনে কারা থাকবেন এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি বাংলার আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছে গেছে। গত কয়েকদিনের ঝড়ের গতিতে একে একে দেশের সব বড় বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এখন তারা কাবুলে চলে এসেছে। তালেবানের একজন নেতা বলছেন যে আগামী কদিনের মধ্যেই তারা দেশের ক্ষমতা নেবেন। ওদিকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে মীমাংসা আলোচনা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন। তালিবানের মুখপাত্র সুহেল শাহিন বলেছেন যে তালিবানের শাসন মেনে নিলে তারা বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির সাথে কাজ করতে রাজি আছেন। ওদিকে যুক্তরাষ্ট্র কাবুলে তাদের দূতাবাস থেকে তাদের কর্মকর্তা কর্মচারীদের আফগানিস্তানের বাইরে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাতে এখন মানসী বড়ুয়া আমার সাথে যোগ দিচ্ছেন টেলিফোনে। মানসী, আফগানিস্তানের রাজধানীতে পৌঁছে গেছে তালেবান, এখন বিস্তারিত এ সম্পর্কে কি জানা যাচ্ছে? কাবুল কি এখন তাদের নিয়ন্ত্রণে? শাকিল, আপনি যেমনটা বলছিলেন যে তালেবান যোদ্ধারা কাবুলে পৌঁছে গেছে, তালেবানও এক প্রকাশ্য বিবৃতি দিয়ে বলেছে যে তারা কাবুল ঘিরে ফেলেছে। সকালে শোনা গিয়েছিল যে যোদ্ধারা কাবুলের ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তালেবান একটা বিবৃতি দিয়ে জানিয়েছিল যে তারা তাদের যোদ্ধাদের রাজধানীর প্রত্যেকটা প্রবেশদ্বারে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কাবুল যেহেতু ঘনবসতিপূর্ণ মানুষের শহর, তাই কাবুলে লড়াইয়ের ঝুঁকি সম্পর্কে যোদ্ধাদের তালেবান সতর্ক করেছে বলেও জানিয়েছিল এই বিবৃতিতে। তালেবান বিবৃতিতে আরও বলেছিল যে তারা যোদ্ধাদের সহিংসতা পরিহার করার নির্দেশ দিয়েছে। তারা বলেছে যারা শহর ছেড়ে যেতে চায় তাদের নিরাপদে নির্বিঘ্নে শহর ছাড়তে দেওয়া হবে। তালেবানের একজন কর্মকর্তা বলেন যে তাদের যোদ্ধাদের আকাশে গুলি ছুঁড়ে উল্লাস করতে দেওয়া হবে না। তারা এটাও বলেন যে বিমানবন্দর এবং হাসপাতালে স্বাভাবিক কাজকর্ম চলবে, জরুরি কোনো সরবরাহে বাধা দেওয়া হবে না। আর তারা দাবি করেন যে বাগরাম বিমান ঘাঁটি এবং কাবুলের উপকণ্ঠে কারাগারের নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। তারা একটা জিনিস বলেছে, যেমনটা আপনি বলছিলেন যে তারা জোর করে কাবুল দখল করতে চায় না, একটা শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে দর কষাকষি চলছে। আমরা যে খবর পাচ্ছি যে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যেটা বলছিলেন, তিনি বলেছেন একটা অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং এই হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে আমরা খবর পাচ্ছি। আর তালেবানের মুখপাত্র সুহেল শাহিন, তিনি দোহা থেকে একটা টুইটারে এক বিবৃতিতে বলেছেন যে আফগানিস্তানে যারা আগে আগ্রাসনকারীদের জন্য কাজ করেছে বা তাদের সাহায্য করেছে এবং যারা এখন দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের, এটা তাদের ভাষা, বিভিন্ন পদে আসীন রয়েছে, তারা তালেবান প্রশাসনের সাথে কাজ করতে এগিয়ে এলে তাদের ক্ষমা করা হবে এবং আপনি যেমনটা বলছিলেন তালেবান শাসন মেনে নিলে তারা প্রেসিডেন্ট আশরাফ গনির সাথেও কাজ করতে তারা রাজি। অর্থাৎ তালেবান একটা আশ্বস্ত করার চেষ্টা করছে সবাইকে যে না, আমরা প্রতিশোধ নিতে চাই না। তো কাবুলের পরিস্থিতি কি? কাবুল কতটা আশ্বস্ত মনে হচ্ছে?
কাবুলে এখন একটা বেশ অনিশ্চিত পরিস্থিতির পরিবেশ তৈরি হয়েছে বলে আমরা জানতে পারছি। তালেবান যদিও বলছে যে যোদ্ধাদের দ্বারা শহরের চারপাশে প্রবেশ মুখগুলোতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, কিন্তু মানুষ কাবুলের ভেতর থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনার কথা বলেছেন, যদিও তা কোথা থেকে আসছে সেটা জানা যায়নি। আফগান সরকারের 3 জন কর্মকর্তা বিবিসিকে বলেছেন যে শহরের 3টি এলাকায় তারা তালেবানের উপস্থিতি দেখেছেন। শহরে কিন্তু শাকিল বহু দোকান, সরকারি অফিস এবং বাজার বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও সেনাবাহিনী আর পুলিশ তাদের ডিউটি পোস্ট ছেড়ে চলে যাচ্ছে এমন দেখা গেছে। ব্যাংকগুলোতে প্রচন্ড ভিড়ের কথা বলছেন সংবাদদাতারা। তারা বলছেন মানুষ ব্যাংক থেকে তাদের সঞ্চিত অর্থ তুলে নিচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার শাকিল, সম্প্রতি দেশের অন্যান্য অঞ্চল থেকে মানুষের ঢল আসছিল কাবুলে। আমরা জানি গত কয়েকদিনে কাবুলে বহু অস্থায়ী শরণার্থী শিবিরে বাস্তুহারা বহু মানুষ আশ্রয় নিয়েছে, কিন্তু আজকে ছবিটা উল্টে গেছে। এখন কাবুলের বাসিন্দাদের কাবুল থেকে পালানোর একটা হিড়িক পড়েছে। অনেকে গাড়িতে শহর ছাড়ছে, শহরের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে বলা হচ্ছে। আফগানিস্তানের একজন এমপি বিবিসিকে বলেছেন তিনি মানুষকে দেখেছেন ব্যাগ জিনিসপত্র ঘাড়ে করে রাস্তা দিয়ে এক অর্থে দৌড়চ্ছেন, তিনি ঘরের জানলা থেকে দেখেছেন। আর শোনা যাচ্ছে যে পাকিস্তান তোরখামে আফগানিস্তানের সাথে তাদের যে সীমান্ত পারাপার চৌকি ছিল সেটা বন্ধ করে দিয়েছে। ফলে শহর থেকে বেরোনোর একমাত্র পথ এখন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর। এবং রয়টার্স বার্তা সংস্থা বলছে অনেক মানুষ তাদের গাড়ি রাস্তায় ফেলে রেখে পায়ে হেঁটে বিমানবন্দরে যাচ্ছে। তো যেটা বিভিন্ন টিভি ফুটেজে দেখা যাচ্ছে এবং বিভিন্ন নিউজ ওয়েবসাইটে ছবিও ছাপা হচ্ছে যে কাবুলের উপরে আমেরিকান হেলিকপ্টার উঠছে, অর্থাৎ আমেরিকানরা তাদের দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের দূতাবাস ভবন থেকে হেলিকপ্টারে করে বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমেরিকা কাবুলে তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে ফুটেজে যেটা দেখা যাচ্ছে, আপনি যেমনটা বলছিলেন যে দূতাবাসের ছাদ থেকে হেলিকপ্টারে করে তাদের শহরের বিমানবন্দরে নিয়ে যাচ্ছে এবং আমেরিকা তাদের কর্মীদের সরিয়ে নেওয়ার জন্য 5,000 সৈন্য কাবুলে পাঠিয়েছে। আর যেভাবে আমেরিকানদের কাবুল থেকে সরানো হচ্ছে, অনেকে তার সাথে ভিয়েতনাম যুদ্ধ শেষে সেখান থেকে আমেরিকানদের যেভাবে সরিয়ে নেওয়া হয়েছিল তার একটা তুলনা করছে। 1975-এ আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে হেরে যাওয়ার পর ঠিক একইভাবে সাইগনে মার্কিন দূতাবাসের ছাদ থেকে হেলিকপ্টারে করে আমেরিকানদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছিল। আর নেটোর একজন কর্মকর্তা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু কর্মীকে অজ্ঞাত জায়গায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা বলা হচ্ছে না। রাশিয়া বলেছে তারা তাদের দূতাবাস বন্ধ করবে না, কারণ তালেবান তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। আর ব্রিটেনও তাদের দূতাবাস কর্মী এবং ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে 600 সৈন্য পাঠাচ্ছে। এখানে জানিয়ে রাখি শাকিল, আফগানিস্তানে ব্র্যাকের হয়ে যেসব মানুষ কাজ করেন তাদের মধ্যে যারা বাংলাদেশি রয়েছেন 12 জন বাংলাদেশি তাদের বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ ব্র্যাক নিচ্ছে। তো অন্য এর এখন পর্যন্ত প্রতিক্রিয়া কি একটু যদি সংক্ষেপে বলেন, অন্যান্য দেশগুলো কি বলছে কিছু জানতে পারছি আমরা যেটুকু জানতে পেরেছি যে আফগানিস্তানের পরিস্থিতি আলোচনার জন্য রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকার পরিকল্পনা করছে। পররাষ্ট্র বিষয়ে রুশ সংসদের একজন মুখপাত্র বলেছেন মানবিক বিপর্যয় রোধ করাটাই এখন সবচেয়ে জরুরি। ইউর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন যে আফগানিস্তানে মানবিক সহায়তা অব্যাহত রাখা হবে, তবে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা বা নারীর অধিকার মেনে চলা হচ্ছে কিনা তার উপর সেটা নির্ভর করবে। পোপ ফ্রান্সিস বলেছেন একমাত্র আলোচনার মাধ্যমে আফগানিস্তানের দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা আর স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব। ব্রিটিশ প্রধানমন্ত্রীও এখন গ্রীষ্মকালীন সংসদের অধিবেশনে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তার মধ্যেও সংকট আলোচনার জন্য বুধবার একটি বিশেষ অধিবেশন ডেকেছেন। মানসী, আপনাকে ধন্যবাদ। বলছিলেন মানসী বড়ুয়া আফগানিস্তান সম্পর্কে। ওদিকে তালেবানের হাতে কাবুল পতন এখন শুধু সময়ের অপেক্ষা হলেও আফগানিস্তান থেকে ভারত তাদের কূটনৈতিক উপস্থিতি এখনই প্রত্যাহার করছে না। বিবিসি জানতে পেরেছে যে কাবুলের দূতাবাস থেকে ভারতীয় কূটনীতিক এবং কর্মকর্তাদের সপরিবারে ফিরিয়ে আনতে দিল্লিতে এয়ারফোর্সের বিশেষ বিমান প্রস্তুত রাখা হলেও ভারত এখনও পর্যন্ত দূতাবাস খোলা রাখারই পক্ষপাতী। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। আজ সকাল থেকেই আফগানিস্তানের রাজধানী কাবুলে নাটকীয় পালাবদলের কাউন্টডাউন শুরু হয়েছে, কিন্তু ভারত সেখানে কি পদক্ষেপ নিচ্ছে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদিন সন্ধে পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি, এমনকি কোনো টুইট পর্যন্ত করা হয়নি। আফগানিস্তানে এতদিন ভারতের যে বিশাল কূটনৈতিক উপস্থিতি ছিল তার মধ্যে জালালাবাদ ও হেরাট দূতাবাস গত বছর থেকেই বন্ধ।
সম্প্রতি ভারতকে পাট গুটিয়ে নিতে হয়েছে কান্দাহার ও মাজারি শরীফ থেকেও। কিন্তু যে কোনোভাবেই হোক কাবুলের দূতাবাসটি চালু রাখতে ভারত এখনও মরিয়া। নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হলে কর্মকর্তাদের ফিরিয়ে আনার প্রস্তুতি রাখা হলেও আজ বিকেল পর্যন্ত ভারত কিন্তু কাবুল থেকে সরে আসতে চাইছে না। For now, they are carefully monitoring and watching the situation unfold, but there is still no plan of completely evacuating the embassy. দিল্লিতে সিনিয়র ডিপ্লোম্যাটিক সংবাদদাতা মাহা সিদ্দিকি বলছিলেন, ভারতীয় কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখলেও কাবুলে দূতাবাস খালি করে আনার কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। বিশেষ করে কান্দাহার ও মাজারি শরীফ থেকে চলে আসতে বাধ্য হওয়ায় ভারত এখন আরও বেশি করে কাবুলের মাটি আঁকড়ে থাকতে চাইছে। তালেবানের মুখপাত্র সুহেইল শাহিন গতকালই একটি ভারতীয় বার্তা সংস্থাকে বলেছেন, তাঁরা কোনো বিদেশি দূতাবাসে বা কূটনীতিকদের ওপর হামলা চালাবেন না। সেটায় ভারত কিছুটা হয়তো বিশ্বাসও করছে, তবে এই আশ্বাসে ঠিক কতটা ভরসা রাখা যায় সরকারকেই এখন সেটা স্থির করতে হবে। How much of that assurance should one trust? That has to be calibrated by the authorities. কাবুলের ভারতীয় দূতাবাসে শত শত আফগান নাগরিক ভারতে পালিয়ে আসার জন্য ভিসার আবেদন করেছেন। এদের অনেকেই গত 2 দশক ধরে ভারত সরকার বা বিভিন্ন ভারতীয় প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। সেই সব আবেদন প্রসেস করার জন্য দূতাবাসের কার্যক্রম চালু রাখা জরুরি। কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে তালেবানের হাতে পূর্ণ ক্ষমতা চলে এলে ভারত ঠিক কিভাবে তাদের সঙ্গে ডিল করবে সেই রূপরেখা এখনো মোটেই স্পষ্ট নয়। Look at it this way: the only Taliban leader to whom our people relate to and have spoken to largely in Qatar is Mullah Baradar. I'm not sure he's going to be number one in the Taliban. আফগানিস্তানে ভারতের সাবেক রাষ্ট্রদূত জি পার্থসারথী বিবিসিকে বলছিলেন, কাতারে একজন মাত্র শীর্ষ তালেবান নেতার সঙ্গেই ভারত কথা বলতো ও সম্পর্ক রাখত, তিনি মোল্লা আব্দুল গনি বারাদার। কিন্তু তিনি নতুন সরকারের 1 নম্বর ব্যক্তি হতে পারবেন কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। হ্যাঁ, অবশ্যই তালেবান ক্ষমতায় আসছে, রাশিয়া, চীন, পাকিস্তান ও কয়েকটি প্রতিবেশী দেশ তাদের স্বীকৃতিও দেবে। ইরান হয়তো একটু সাবধানী হবে। পরিস্থিতি অবশ্যই খুব ঘোলাটে। এখন দেখা যাক ভারতের প্রতি তারা কিরকম দৃষ্টিভঙ্গি নেয়। ততক্ষণ দিল্লির সতর্কভাবে অপেক্ষা করাই শ্রেয়। Let's see how they play it on India. Till that time, wait and watch and see what the others are doing. Because তিনি আরও মনে করছেন, মাজারি শরীফে যেভাবে তাজিক প্রতিরোধ ভেঙে পড়েছে তাতে এটা স্পষ্ট, এই মুহূর্তে তালেবানকে আর রোখা যাবে না। কিন্তু পাশতুন নিয়ন্ত্রিত তালেবান যোদ্ধা ও সদস্যরা সেদেশে মোটেই জনপ্রিয় নয়। ফলে আজ না হোক কাল তাদের বিরুদ্ধে প্রতিরোধ হবে বলেই মিস্টার পার্থসারথীর বিশ্বাস। এদিকে ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রভাবশালী নেতা ও বিদেশনীতির অন্যতম রূপকার রাম মাধবও আজ বিকেলে টুইট করেছেন, তালেবানের কাবুল দখলের পর ভারতকে এখন খুব দ্রুত পরিস্থিতির পুনর্মূল্যায়ন করতে হবে। তাঁর কথায়, তালেবানের ক্ষমতা দখল ঠেকানো যায়নি, কিন্তু সেখানে আমাদের স্বার্থে যাতে প্রভাব না পড়ে সেটা এখন অবশ্যই দেখতে হবে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা এবং প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আজ 46 বছর। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এই হত্যার পেছনের ষড়যন্ত্র তদন্তের জন্য একটি কমিশন গঠন করার কথা বারবার বলা হলেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অগ্রগতি কেন এখনও দেখা যাচ্ছে না, এ সম্পর্কে একটি রিপোর্ট শুনবেন অনুষ্ঠানের কিছুক্ষণ পর। তার আগে আফগানিস্তান ছাড়া বিশ্বের অন্যান্য কিছু খবর। হেইতিতে শনিবার যে বড় ধরনের ভূমিকম্প হয়েছে তাতে 300-রও বেশি মানুষ নিহত এবং অন্তত 1800 জন আহত হয়েছে। বেঁচে যাওয়া লোকজনের খোঁজে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। 7.2 মাত্রার এই ভূমিকম্প ক্যারিবীয় এই দেশটির দক্ষিণ পশ্চিমে আঘাত হানে। এরপরেও রাতভর আরও কয়েক দফায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। হাসপাতালগুলো আহত লোকজনে উপচে পড়ছে। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় শহর জসে কমপক্ষে 23 জন মুসলিমকে হত্যার পর সেখানে 24 ঘন্টার জন্য কারফিউ জারি করা হয়েছে। হামলায় আরও অনেকে আহত হয়েছেন। শনিবার 5টি বাসে করে মুসলিমরা একটি ধর্মীয় উৎসব থেকে ফিরে আসার সময় তাদের উপরে দা, লাঠি এবং পাথর দিয়ে হামলা করা হয়। এই সহিংসতার জন্য পুলিশ একটি খ্রিস্টান সম্প্রদায়ের তরুণদের দায়ী করেছে। হামলার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটির উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণে কমপক্ষে 28 জন নিহত এবং আরও প্রায় 80 জন আহত হয়েছে। ভিডিও ফুটেজে রাতের আকাশে আগুনের বিশাল কুণ্ডলী জ্বলে উঠতে দেখা যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখান থেকে জ্বালানি সংগ্রহের জন্য 200-র মতো লোক জড়ো হয়েছিল।
লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির একজন সমর্থক ও আত্মীয়ের মুক্তির দাবিতে একদল সশস্ত্র ব্যক্তি পানি সরবরাহ ব্যবস্থার উপরে হামলা চালানোর হুমকি দেওয়ার পর দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বড় অংশে পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারীরা তাদের পরিচালনা কেন্দ্রে ঢুকে পড়ার পর সতর্কতা হিসাবে ওই অঞ্চলে পানির সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বন্দুকধারীরা বলছে, আবদুল্লাহ সেনুসিকে মুক্তি দেয়া না হলে পানি সরবরাহের প্রধান উৎস উড়িয়ে দেওয়া হবে। ইসরায়েলি শিক্ষা মন্ত্রণালয়ের আরব বিষয়ক একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সাহার ইসমাইল নামের এই কর্মকর্তাকে উত্তর ইসরায়েলের রামে গ্রামে তার বাড়ির বাইরে গুলি করা হয়। তার ঘনিষ্ঠ কিছু সূত্রকে উদ্ধৃত করে ইসরায়েলি একটি পত্রিকা জানিয়েছে, তিনি তার সরকারি যোগাযোগগুলো ব্যবহার করে স্থানীয় অপরাধ চক্রগুলোকে মোকাবেলা করার ব্যাপারে তার ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। থাইল্যান্ডে সরকার বিরোধী আন্দোলনকারীরা সে দেশের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ করছে। সরকারের করোনা ভাইরাস মহামারী মোকাবেলার কৌশল এবং অর্থনীতির ওপরে তার প্রতিক্রিয়া নিয়ে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ ডাকা হয়েছে। এজন্য ব্যাংকক শহরের বিভিন্ন জায়গায় গাড়ির বহর এসে সমবেত হচ্ছে। একে কার মব বলে আখ্যায়িত করে বিক্ষোভকারীরা বলছেন, ভাইরাস ছড়ানো প্রতিরোধ করতেই গাড়িতে করে এই বিক্ষোভ করা হচ্ছে। পুলক গুপ্ত। আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল সোমবার রাতের অধিবেশন পরিক্রমার ফোন ইনে শিশু রোগ এবং নবজাতকের বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির প্রেসিডেন্ট এবং ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক মঞ্জুর হোসেন। তাকে প্রশ্ন করতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই ফুটবল। প্রথম সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে মাতামাতি শুরু হয়েছে ফুটবল ভক্তদের মধ্যে। আজও দুটি ম্যাচ আছে, যেখানে এখন চলছে নিউক্যাসল ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের খেলা। ওদিকে বাংলাদেশ সময় রাত 9:30টায় লন্ডনের ক্লাব টটেনহাম ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে ইতোমধ্যে সম্পন্ন হওয়া খেলাগুলোতে সবগুলো ফেভারিট দল জয় পেয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ওল্ড ট্র্যাফোর্ডে পুরো গ্যালারি ভর্তি দর্শকের সামনে নতুন দলে নেওয়া ডিফেন্ডার রাফায়েল ভারানকে উপস্থিত করেছেন। এরপর লিডস ইউনাইটেডকে 5-1 গোলে হারিয়েছে দলটি। চেলসি ক্রিস্টাল প্যালেসকে 3-0 গোলে হারিয়েছে। একই ব্যবধানে নরউইচ সিটির বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। স্প্যানিশ লিগে আজ রাতেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, প্রতিপক্ষ সেল্টা ভিগো। বাংলাদেশ সময় রাত 9:30টায় শুরু হবে এই ম্যাচটি। আজ রাত 12টায় বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদ মাঠে নামবে। এর আগে প্রথম দিনে রিয়াল মাদ্রিদ আলাভেসকে 4-1 গোলে হারিয়েছে, যেখানে জোড়া গোল করেছেন ফ্রেঞ্চ স্ট্রাইকার কারিম বেনজেমা। ফুটবলের আরও খবর। ইউরোপিয়ান ফুটবলের দলবদল চলছে এখনও। লন্ডনের ক্লাব চেলসির স্ট্রাইকার টেমি আব্রাহাম ইতালির ক্লাব রোমায় যোগ দিচ্ছেন 34 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে। ওদিকে রোমা থেকে ইন্টার মিলানে যোগ দিচ্ছেন বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো। ওদিকে ফ্রেঞ্চ লিগে প্যারিস সেন্ট জার্মেই স্ট্রাসবুর্গকে 4-2 গোলে হারিয়েছে। এই ম্যাচ শুরুর আগে প্যারিসের ক্লাবটি তাদের দলে নিয়ে আসা নতুন 5 ফুটবলারকে ভক্তদের সামনে উপস্থিত করে। লিওনেল মেসি, সার্জিও রামোস, ডোনারামা, আশরাফ হাকিমি ও জর্জিও ওয়েনালডাম ভক্তদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। বাংলাদেশের ক্রিকেটের খবর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে আরও 1 বছর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আজ একথা বলেন। এই ওয়ার্ল্ড কাপটা পর্যন্ত আমাদের এখানে আছে, কাজে এটা তো আছেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন এটা এক্সটেন্ড করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কথা বলেছি কয়েকজনের সাথে, আরো অনেকের সাথে বলতে হবে, কথা বলে তারপর ফাইনাল সিদ্ধান্তটা আমরা নিব। আমরা এখন খুব সময় এখন 1 বছরের জন্যই চিন্তা ভাবনা করছি। সো 2টো T20 ওয়ার্ল্ড কাপ আছে, এই 2টো T20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপাতত এখন পর্যন্ত আমাদের মাথায় আছে, তারপরে সবার সাথে কথা বললে আরো বুঝতে পারবো। 2022 সালের টি20 বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সাথে থাকবেন তিনি। এর আগে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সাথে একই মেয়াদে চুক্তি বাড়ানো হয়েছে। ওদিকে নিজ দেশের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার ছাড়পত্র দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কোভিড সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় চলতি বছর ভারতে 1 দফা IPL স্থগিত হয়েছিল। 21শে সেপ্টেম্বর থেকে দুবাইয়ে পুনরায় শুরু হবে বিশ্বের সবচেয়ে আলোচিত এই ক্রিকেট লিগ। ওদিকে ইংল্যান্ডে চলছে লর্ডস টেস্টের 4র্থ দিনের খেলা। স্বাগতিক ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের 180 রানের একটি ইনিংসে ইংল্যান্ড প্রথম ইনিংসে লিড নিয়েছে ভারতের বিপক্ষে। এরপর মার্কুটের জোড়া আঘাত ভারতকে খানিকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতা এবং প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আজ ৪৬ বছর। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে এই হত্যার পেছনের ষড়যন্ত্র তদন্তের জন্য একটি কমিশন গঠন করার কথা বারবার বলা হলেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো অগ্রগতি এখনও দেখা যাচ্ছে না। গত এক বছরে এই কমিশনের ব্যাপারে মাত্র একবার প্রাথমিক আলোচনা হয়েছে বলে আইনমন্ত্রী বিবিসিকে বলেছেন। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই তদন্ত কমিশন গঠন একটা রাজনৈতিক সিদ্ধান্ত, তাই কমিটিতে কারা থাকবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয়তো এই কালক্ষেপণের একটা কারণ হতে পারে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে ফারহানা পারভিন। এক বছর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার বিচার হলেও নানা রকমের ষড়যন্ত্র এবং বিচারের আওতার বাইরে যারা রয়েছেন তাদের চিহ্নিত করে প্রকাশ্যে আনার জন্য একটা তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান ২ মেয়ে ছাড়া সপরিবারে হত্যার শিকার হন। সেই হত্যাকাণ্ডের পিছনে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হয়। এত বড় হত্যাকাণ্ডের পেছনে আরও মানুষের পরোক্ষ বা প্রত্যক্ষ বা দীর্ঘদিনের পরিকল্পনার কথা উড়িয়ে দেন না দলের নেতারা। এদিকে সরকার যে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিল সেটার কোনো কার্যক্রম এখনও আলোর মুখ দেখেনি। বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী বলেন, করোনা মহামারী মোকাবেলা করা সরকারের এখন প্রধান লক্ষ্য। তবে এ সময়ের মধ্যে কমিশন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই কাজটার ব্যাপারে কিন্তু আমরা একটা প্রাথমিক আলোচনা আমাদের হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাজটা এই প্যান্ডেমিক এর সময় প্যান্ডেমিকটা কি করে সামলানো যায় সেটাই দেখেছেন এবং দেশ চালিয়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেরি করছি। যেই মুহূর্তে আপনার এই প্যান্ডেমিক সিচুয়েশনটা একটু নিয়ন্ত্রণের মধ্যে আসবে সেই মুহূর্তেই আমরা এই কমিশনের ব্যাপারে কাজ শুরু করে এই কমিশনে কারা থাকবেন এবং সেটাও সিদ্ধান্ত নিয়ে। এদিকে তদন্ত কমিশনের বিষয়ে এক বছরেও দৃশ্যত কোনো কার্যক্রম না দেখায় সরকার এই তদন্ত কমিশন নিয়ে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনীতির বিশ্লেষকরা মনে করেন এই তদন্ত কমিশনের সদস্য কারা হবেন সেটা ঠিক করতেই সরকারের কালবিলম্ব হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলছেন, কমিশনে দলের লোক থাকলে সেখানে একপেশে ইতিহাস হতে পারে, আবার নিরপেক্ষ কেউ থাকলে সেটা তারা মানবেন কিনা সেটা নিয়েও সংশয় থেকে যাবে। দীর্ঘ প্রক্রিয়া নিচ্ছে বা এটা প্রলম্বিত হওয়ার পেছনে ওই কারণটা আছে যে কে কে থাকবেন, কারা কারা থাকবেন এই কমিটিতে, সেটি নিয়ে সম্ভবত আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে কিংবা এটা ফাইনাল করতে পারছে না। কারণ ওই যে রাজনীতি কাকে এই কমিটিতে নিলে কমিটির তো তদন্ত কমিশনের তো কাজ হবে একটা ইতিহাস খুঁড়ে বের করা। সেই খোঁড়াখুঁড়ির জায়গাটিতে আসলে কে কে থাকবেন সেই জায়গাটিতে আমার কাছে মনে হয় মানে আওয়ামী লীগ মানে এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না। মনে হয় না প্যান্ডেমিক খুব জরুরি মানে গুরুত্বপূর্ণ মানে বক্তব্য এখানে, যদিও আওয়ামী লীগ সেটাকে সামনে আনছেন যে এটি প্যান্ডেমিক এই কারণে একটি প্রলম্বিত হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে তদন্ত কমিশনের সদস্য নিয়েই আওয়ামী লীগ একটি বড় ধরনের মানে সমস্যা ফেস করছেন। এদিকে ঘটনার প্রায় ৩৫ বছর পর ২০১০ সালে সেই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সাবেক সেনা সদস্যদের মৃত্যুদণ্ড হয়। আদালতের রায়ে হত্যাকাণ্ডের পেছনের রাজনৈতিক ষড়যন্ত্রের কথা উল্লেখ ছিল, কিন্তু বিস্তারিত উঠে আসেনি। সরকার তদন্ত কমিশনকে কতটা গুরুত্ব দিচ্ছে সেই প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই সেই বিচারের কাজ শেষ হয়েছে। তো সেই বিচারের কাজটা প্রথমেই করার প্রয়োজন ছিল এবং সেটাকে সম্পন্ন করা হয়েছে। আজকে যারা এটা বলছেন আমি তাদেরকে কোনো সন্দেহের চোখে দেখছি না, কিন্তু তাদের বক্তব্যটা নিঃসন্দেহে মানুষের মনে তাদের ব্যাপারে প্রশ্ন হবে। এদিকে বিরোধী দল বিএনপি নেতারা তদন্ত কমিশন গঠনের কথা ওঠার পর গত বছর বলেছিলেন তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্যে এই কমিশন করা হচ্ছে কিনা এই প্রশ্ন তাদের রয়েছে। আইনমন্ত্রী জানান, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার হয়ে গেছে, এই কমিশন উইচ হান্টিং করবে না। যারা জীবিত নেই তাদের বিচার করবে এটাও কমিশন করবে না। যাদের ষড়যন্ত্রে ভূমিকা ছিল সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জনসমক্ষে প্রকাশ করবে। ফারহানা পারভিন। বাংলাদেশের নোয়াখালীর ভাসান চর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ট্রলার ডুবিতে শেষ খবর পাওয়া পর্যন্ত একজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ২৪ জন এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার মাঝরাতে ৪০ জন রোহিঙ্গা শরণার্থী সহ ওই ট্রলারটি ডুবে যায়। এ সম্পর্কে বিস্তারিত শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায়।
এবারে আজ ফেসবুকে বাংলাদেশে মানুষজন কি নিয়ে কথা বলছেন, আফরোজা নীলা। ধন্যবাদ শাকিল। সোশ্যাল মিডিয়ায় আজ সবচেয়ে বেশি ট্রেন্ড করছে আফগানিস্তানের পরিস্থিতির খবরগুলো। এর পাশাপাশি আরও যেসব খবর আলোচনায় আছে সেগুলো জানাতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি ফয়সাল তিতুমির। নীলা যেমনটা বলছিলেন এবং আমাদের অনুষ্ঠানেও আপনারা বিস্তারিত শুনছিলেন আফগানিস্তান পরিস্থিতির সবশেষ আপডেট। সেখানে যা ঘটছে সেই খবরগুলো কিন্তু ফেসবুক, টুইটারে ব্যাপকভাবে শেয়ার হতে দেখা যাচ্ছে এবং এটি নিয়ে বিবিসি বাংলার ফেসবুকে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। আদনান আহমেদ জেসুন এই সংক্রান্ত খবরের নিচে লিখেছেন, অনেক বছর পর তারা এভাবে আফগানিস্তান দখল করে নিচ্ছে। এখন দেখার বিষয় তারা কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করে, নারী পুরুষকে সম্মান করবে কিনা, কেমন ব্যবহার করবে, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে মাহফুজ হোসেন নামে একজনের মন্তব্য, মার্কিনীরা পূর্বাভাস দিয়েছিল যে তালেবানরা কাবুলে পৌঁছাতে 90 দিন সময় নেবে, কিন্তু তালেবানরা তাদের দেওয়া বিবৃতির 90 ঘন্টার মধ্যেই তা করে দেখিয়েছে। তবে অনেকে কিন্তু ক্রিকেটের প্রসঙ্গ টেনে আনছেন, যেরকম অধরা জামান ছোঁয়া লিখেছেন, আফগানিস্তান ক্রিকেটের কি হবে, এরা আর মনে হয় না খেলতে পারবে, এরকম শঙ্কা জানিয়েছেন তিনি। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। ভাসানচর থেকে পালানো 40 জনকে নিয়ে নৌকাডুবি অনেকে নিখোঁজ, এই খবরটি নিয়েও কিন্তু বেশ আলোচনা দেখা যাচ্ছে নীলা। একদম ঠিক তিতুমির, আমাদের অনুষ্ঠানেও আপনারা কিছুক্ষণ আগে বিস্তারিত শুনছিলেন। এই খবরটি শেয়ার করে বিবিসি বাংলার ফেসবুক পাতায় আব্দুল হালিম চৌধুরী লিখেছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, পালানোর ব্যাপারে কেউ তো সাহায্য করেছে, এটা আমরা ঠেকাতে পারি না কেন। আর ভৌমিক নামে একজনের মন্তব্য, একটি চক্র আছে যারা নানা ধরনের প্রলোভন দেখায়, যেমন মালয়েশিয়া যেতে রোহিঙ্গারাও নৌপথ বেছে নেয়, রোহিঙ্গারা লাখ লাখ টাকা কন্ট্রাক্ট করে এবং যায়ও। বেশিরভাগ রোহিঙ্গাদেরই চ্যানেল আছে বাংলাদেশ ও মালয়েশিয়া যাওয়ার। এই ধরনের মন্তব্য অনেককে করতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক তাই, অর্থাৎ অবৈধ পথে যে ইউরোপে যাবার যে প্রসঙ্গটি সেটিও কিন্তু টেনে আনছেন অনেকে। অসীম শিকদার নামের একজন লিখেছেন, বাংলাদেশিরা সবচেয়ে বেশি অবৈধভাবে ইউরোপে ঢুকতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হয়। এদিকে হাইতির ভূমিকম্পের খবরটিও কিন্তু আজ ট্রেন্ড করছে ফেসবুক, টুইটারে। 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে হাইতিতে এখনো পর্যন্ত 300-রও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে এই ভূমিকম্পে গির্জা ও হোটেল সহ বহু ভবন পুরো ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের বিভিন্ন খবরাখবর আসছে, অনেক খবরের আপডেটও পাওয়া যাচ্ছে। খবরটি শেয়ার করে কৃষ্ণ নামে একজন লিখেছেন, মোবাইলে ধারণ করা কিছু ভিডিও দেখলাম, খুবই খারাপ লাগলো। ঢাকায় যদি এরকম ভূমিকম্প হয় 80% বিল্ডিং মাটির সাথে মিশে যাবে। শরীফ আহমেদ, দেশটার উপর একটার পর একটা বিপদ লেগেই আছে। 93 থেকে 94 পর্যন্ত হাইতিতে 1 বছর অপারেশন মিশন এবং জাতিসংঘ শান্তি মিশনে দায়িত্ব পালন করেছিলাম। তখন দেখেছিলাম কত দুঃখ কষ্টের মাঝে ওখানকার মানুষ দিন কাটাতো। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আর ইসরাফিল মোহাম্মদের মন্তব্য অনেকটা একই রকম। 2009 সালে হাইতিতে শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর দেশটির অর্থনীতি ধসে পড়ে, এবার আবারও ভূমিকম্প হলো। এরকম নানান ধরনের প্রতিক্রিয়া আছে। এদিকে মেসি কিন্তু এখনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আলোচনায়। এবারের আলোচনা তার ব্যবহৃত টিস্যু নিয়ে। ঠিক তাই, দ্য সান, গালফ টুডে সহ কয়েকটি নিউজ পোর্টালে এরকম খবর এসেছে যে ক্যাম্প নিউকে শেষ বিদায় জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঝরে কান্নার পর চোখের পানি মুছতে যে টিস্যুটি ব্যবহার করেছিলেন মেসি, সেটি বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবরটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে এবং খবরে যেটা বলা হচ্ছে যে মেসি বিদায়ী ভাষণ দেওয়ার সময় চোখের পানি মুছতে যে টিস্যুটি ব্যবহার করে ফেলে দেন, সেটি আরেক ব্যক্তি সংগ্রহ করেন এবং পরে সেই টিস্যুটি বিক্রির ঘোষণা দেন এবং বলা হচ্ছে যে $1 মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় 8,40,00,000 টাকার কাছাকাছি দামে সেই টিস্যুটি বিক্রি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটি ট্রেন্ড করছে। খবরটি নিয়ে সাইফুর রহমান লিখেছেন, কি আজব মানুষ রে ভাই। তবে নাদিম জয় বলছেন, চোখের পানি মুছছে সেই টিস্যুর দাম 8 কোটি মাত্র, আরো বেশি হওয়া উচিত ছিল এরকম মনে করছেন তিনি। তো এসবই নানান রকম মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন ফুটবল ভক্তরা। আর এসবই ছিল আমাদের আজকের মতো আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। ফয়সাল তিতুমির, আফরোজা নীলা। এখনকার প্রধান খবর, তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছে গেছে। গত কয়েকদিনে ঝড়ের গতিতে একের পর এক বড় বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা এখন কাবুলে। তালেবানের একজন নেতা বলছেন আগামী কদিনের মধ্যেই তারা দেশের ক্ষমতা নেবেন এবং আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে মীমাংসা আলোচনা শুরু হয়েছে। তালেবানের একজন মুখপাত্র সোহেল শাহিন তিনি বলেছেন যে তালেবানের শাসন মেনে নিলে তারা বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির সাথেও কাজ করতে রাজি আছেন। ওদিকে যুক্তরাষ্ট্র কাবুলে তাদের দূতাবাস থেকে তাদের কর্মকর্তা কর্মচারীদের আফগানিস্তানের বাইরে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। হেলিকপ্টারে করে দফায় দফায় তাদের
তাদেরকে মার্কিন দূতাবাস থেকে কাবুল বিমানবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। রাশিয়া বলছে তারা কাবুল থেকে তাদের কূটনীতিকদের সরাচ্ছে না এখন। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন আজই বাংলাদেশে রাত 10:30, ভারতে 10টায়। ততক্ষণ পর্যন্ত আমি শাকিল আনোয়ার এখানেই বিদায় চাইছি।